রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন, যেটা কি? তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে। ক্ষমতা কি ছেলের হাতের মহুয়া নাকি ভাই? 17 বছর ধরে তিনি লন্ডনে ছিলেন, তিনি নতুন করে ভোটার হলেন, নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, এসেই একেবারে গরমবাদ। বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে। ডক্টর ইউনূস স্যার এই কথাটা বলছে যে বিএনপি, আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায়। যার কারণে জানেন আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে বিএনপিও ঠিক ওই ধরনেরই কথা বলে। একই সুরে গাথা গাথা মনে হয় না একটু? রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন, যেটা কি? বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকা। মাসুদ করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়ার জবানবন্দিতে পুলিশের কাছে সকল তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন। তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদের কে প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা হতে চাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন, যেটা কি? বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকায়। সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না। ইউনূস সরকার হঠাৎ ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগসাজশে। চুপ্পুর সাথে বৈঠক করেছে, তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল, তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল, সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে। সরকার সব জেনে গেছে। এখন ইমিগ্রেশনে তাদের নাম, বিদেশ যেতে পারবে না। তদন্তের পরে হয়তো বা ধরবেও। আমি অবাক হব না যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ধরা পড়ে, গ্রেপ্তার। আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা এহসানুল হক মিলন, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ, কিন্তু বিএনপি তো করেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, বিদেশ যেতে দেওয়া হয়নি, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, বিএনপি হাউকাউ করার কথা। হ্যাঁ, ইউনূস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না, এত বড় সাহসকার। সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয়া ইউনূসকে, যে আপনি কি শুরু করেছেন। আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের দৌড়ে যাওয়া উচিত ছিল, এবং এহসানুল হক মিলনকে ডেকে নিয়ে ইউনূসের ক্ষমা চাওয়া উচিত ছিল যে স্যার ভুল হয়েছে, আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি, সরি আপনি যান। কিন্তু না, সবাই চুপচাপ। একটা উত্তেজনাকার পরিস্থিতি, কেউ কোনো কথা বলছে না, বিএনপি চুপ। এহসানুল হক মিলন একা একটা সংবাদ সম্মেলন করেছে, বিএনপির কেউ তার পক্ষে কথা বলছে না। অথচ এটা নিয়ে তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সবার হাউকাউ করার কথা। কেন সবাই চুপ? কারণ তারা জানে তারা আকাম করেছে। কি আকাম? আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান। খবর, এনআইতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। টার্গেট ইউনূস সরকারের পতন। মানে ইউনূস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল। অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে, সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল। তা আমি এটা আশ্চর্য না, এটা আওয়ামী লীগ পন্থী অনেক ব্যবসায়ী, সাবেক সেনা অফিসার, অনেকে এর সাথে জড়িত থাকবে, এটা ভেরি সিম্পল। কিন্তু বিএনপি জড়িত, বিএনপি পন্থী উপদেষ্টারা সরকারের, তারাও জড়িত। আশ্চর্য। হ্যাঁ, এই জন্যই বলছি অকল্পনীয়। এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি অ্যাকশন? এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এর বাইরে কোনো কারণ নেই। এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, আমার দেশ বলেছে হয়তো এই কারণে, যোগসাজশ থেকে থাকতে পারে, কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত। আর শুধু এহসানুল হক মিলন না, আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে ব্ল্যাক লিস্টে, এরা যেতে পারবে না। তাহলে বিএনপি কি বুঝতে পারছেন? তলে তলে ইউনূস সরকারকে হটাতে চায়। এই হচ্ছে বিএনপি। এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে। ফজলুর রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশ যেতে পারবে না, সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না। সন্দেহের তালিকায় ওই যে জামাত যে 5 জন উপদেষ্টার কথা বলেছে, তার মধ্যে আমি একজনের কথা বলি, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বিএনপির একদম মির্জা ফখরুলের বন্ধু। তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে। সম্ভবত সালাউদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন, উপদেষ্টা হিসাবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম। আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন যে দোটানায় পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি,
বিএনপি যে বলছেন যে আমরা জুলাই সনদের যেভাবে দস্তখত করে এসেছি সেইভাবে জুলাই সনদের যে খসড়া যেটা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সেটা এক নয়। এখানে একটু আগ বাড়িয়ে আবার রুহুল কবির রিজভী সাহেব বলেছেন ওনারা অনেক কিছু পরিবর্ধন করেছেন বা সংযোজন বিভাজন করেছেন। এইটা যদিও বিশ্বাস্য নয়, কারণ এইটা করলে আইনত এটা গর্হিত অপরাধ। আমি জানি না করেছে কিনা ওনার এটা রুহুল আমিন রিজভীর সাহেবের বক্তব্য, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য যেটা সেটা হলো জুলাই সনদে আমরা যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছিলাম মানে আপত্তি যেগুলোতে করেছিলাম সেইগুলো সংযোজন করা হয়েছে। এইটা সত্যি কথা, সেইগুলোকে বাদ দেওয়া হয়নি। কোন কোন বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল এইটা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি জানি কিনা বা বলতে পারি কিনা যে কোন কোন বিষয়ের উপরে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বা আপত্তি জানিয়েছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, থাকবেন আমার সাথে। বিএনপি যে সমস্ত ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে প্রথম হলো পাবলিক সার্ভিস কমিশন পিএসসি স্বাধীন করা, মানে নূতন যে সংবিধান বা নূতন যে সংস্করণ বা নূতন যে সংস্কার, এতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি যেটা আছে সেটাকে স্বাধীন করে দিয়ে দেওয়া, এটার উপরে যেন সরকার বা ক্ষমতাশীল যারা থাকবেন তারা কোনো হস্তক্ষেপ করতে না পারেন। এইখানে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি বলেছে যাতে সরকারি চাকরিতে দলীয় প্রভাব না থাকে এই জন্যই এই কথাটি লেখা হয়েছে, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছেন। মানে বিএনপি বলতে চাচ্ছেন এইটাকে কোনোভাবেই স্বাধীন করা যাবে না, এটা সরকারের আন্ডারেই থাকতে হবে। নাম্বার 2, দুর্নীতি দমন কমিশন স্বাধীন করা, এটা হলো নূতন সংস্কারের একটি বড় মানে বিষয়। কিন্তু এটা কেন করা হয়েছে? যেন রাজনৈতিক প্রভাব ছাড়াই দুর্নীতিবাজদের বিচার করা হয়। এটা কিন্তু বন্ধুরা সবাই সাপোর্ট করবে। এটা তো সবচেয়ে সত্যি কথা বন্ধুরা, যে দুর্নীতি দমন কমিশনের উপর যদি সরকারের হস্তক্ষেপ থাকে তাহলে সেটা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এইটাই বিএনপি বলেছে, এটা ওনারা চায় না। তার মানে ওনারা চান যে দুর্নীতি দমন কমিশন সরকারের আন্ডারে থাকুক, পিএসসি যেমনটি সরকারের আন্ডারে থাকুক, দুর্নীতি দমন কমিশনও যেন সরকারের আন্ডারেই থাকে। সরকারকে তার পূর্ণ ক্ষমতা দিয়ে রাখতে হবে, দুর্নীতি দমন কমিশন সরকার চালাবে, যেটা অতীতে হয়ে আসছে। 3 নম্বর, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেল সিএজিকে স্বাধীন করা, মানে যেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দলের নয় দেশের স্বার্থে কাজ করে, এইটা হলো সংস্কার করার মূল উদ্দেশ্য। বিএনপি এতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা বিএনপি এতে বিরোধিতা করেছেন। 4 নম্বর হলো প্রধানমন্ত্রী ও দলনেতা পদ আলাদা করা। এটা এই জন্য করা হয়েছে যেন এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, যে যিনি সরকার প্রধান তিনি দলীয় প্রধান, সব ক্ষমতাই তার উপরে। এইখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে 5 নম্বরে প্রধান বিচারপতি নিয়োগ সিনিয়রিটির ভিত্তি বজায় রাখা, মানে প্রধান বিচারপতি বর্তমানে বাংলাদেশে আগ পর্যন্ত এই জুলাইয়ের আন্দোলনের আগ পর্যন্ত প্রধান বিচারপতি দলীয়ভাবে নির্বাচিত করা হতো, কিন্তু এইবার নতুন সংস্কার কমিশন যেটা করেছে সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগে সিনিয়রিটির ভিত্তি বজায় রাখা, মানে যে সিনিয়র উনি প্রধান বিচারপতি হবেন, যাতে লবিং বা দলীয় প্রভাব এড়ানো যায়। এর জন্য এটা করা, মানে কেউ যেন লবিং করতে না পারে, কোনো দলীয় প্রভাব যেন না থাকে, যে সিনিয়র সেই প্রধান বিচারপতি হবেন। বিএনপি সেইখানেও আপত্তি করেছে, এখানেও তার নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আছে উচ্চকক্ষে মহিলা আসনে জনগণের প্রতিনিধি নিশ্চিত করা। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে এই জন্য যেন সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নারী নেতৃত্ব আসে। এতদিন নারী নেতৃত্ব কী করে আসতো? কোটার উপর আসতো। যে দলের যত বেশি পুরুষ এমপি বা এমপি ছিল, মেইন এমপি ছিল, তাদের আনুপাতিক হারে মহিলা এমপি তারা নিযুক্ত করতেন। যেমনটি আপনারা জানেন রুমিন ফারহানা ম্যাডাম কিন্তু ওইভাবেই এসেছিলেন, কোনো ইলেকশন করতে হয়নি, বিএনপির কোটা থেকে রুমিন ফারহানা এসেছিলেন গত সংসদে। এইটা এই নতুন সংস্কার কমিশন চেঞ্জ করতে চায়। তারা বলতে চায় মহিলারা যদি সংসদে যেতে চায় তাহলে তারা ইলেকশন করুক, ইলেকশন করে পাশ করুক, পাশ করে চলে আসুক, কোনো অসুবিধা নাই। এইটাতেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে মোটা দাগে এই 6টা ব্যাপারে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই নোট অফ ডিসেন্ট মানে এগুলো তাদের আপত্তি আছে। এখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম, যদি প্রথম থেকে বলি বন্ধুরা, দেখেন পাবলিক সার্ভিস কমিশন এইটা বেসরকারিভাবে থাকবে, এইটা সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমার মনে সবাই
এর মধ্যে একমত হবেন। 2 নম্বর, দুর্নীতি দমন কমিশন আমরা জানি এটা সরকার দ্বারা প্রভাবিত হয়, এটা যেন সরকার দ্বারা প্রভাবিত না হয় এই জন্য এটা করা হয়েছে, বিএনপি তাতে আপত্তি দিয়েছে। নাম্বার 3, মানবাধিকার কমিশন। তরুণদের দল এনসিপি বুঝতে পারছে যে অনড় অবস্থান রাজনীতির জন্য মঙ্গল না। দর্শক, এত কথা বলার অর্থ হলো এই, একটা খবর দেখে কথাটা বলছি যে নমনীয় এনসিপি নির্বাচন গণভোট একই দিনে হলেও মেনে নেবে। এনসিপি যে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন চাই বিফোর ইলেকশন। সুতরাং জুলাই সনদের ভিত্তিতে যদি গণভোট সেটা নির্বাচনের দিনও হয় তাহলে সেটা মেনে নেবে। গণভোটটা ঠিক নভেম্বরে হইতে হবে এমন দাবি কিন্তু এনসিপি কখনো করেনি, জামাত যেভাবে বলেছে। তো এনসিপি একেবারে মানে তার অবস্থান দুদুল্যমান হলেও একেবারে রিজিট অবস্থানে আছে এটা বলা যাবে না। একটা বিজয় তো তাদের হয়েছে, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো চুক্তি করেছে। মানে সেই চুক্তি স্বাক্ষর নাই কেন, যে এর আইনি ভিত্তি নেই, এই কারণে তারা করেনি। কিন্তু জুলাই সনদের ব্যাপারে এনসিপি কিন্তু বরাবর খুব মানে কঠিন অবস্থানে ছিল, এবং সেই অবস্থানটা তাদের জুলাই সনদে স্বাক্ষর না করলেও বলা যাবে যে তারা জয়যুক্ত হয়েছে। এখন বড় প্রশ্ন যে গণভোটটা কখন হবে। এই হিসাব করলে দেখা যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। এই জাতীয় নির্বাচনের অনেক কাজ এখনো বাকি, খুব দ্রুত বেগে সেই কাজগুলি করছে। সেইটা 15ই ফেব্রুয়ারির আগে ধারণা করা যায় যে সম্ভবত 10ই ফেব্রুয়ারি সেই নির্বাচনটা হবে, কাঙ্ক্ষিত সেই নির্বাচনটা। এখন তার আগে গণভোটের আবার আয়োজন, গণভোট করতে গেলে সারা দেশব্যাপী সমস্ত ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে পরপর 1 মাস 1.5 মাসের ব্যবধানে এরকম 2টি নির্বাচন আয়োজন করা, যেমন ম্যান পাওয়ার মোবিলাইজ করা, আয়োজন করা, এটা যেমন কঠিন একটা চ্যালেঞ্জ, ঠিক একইভাবে কিন্তু আবার বিপুল ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। সেই কারণে বিএনপি তো বারবার বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষপাতী, আমাদের নিজেদেরও 31 দফার অনেক কিছু এখানে অ্যাকোমোডেট হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু এমনভাবে বিতর্কিতভাবে কোনো সিদ্ধান্ত পাশ করা যাবে না যেটা পরবর্তীতে উদাহরণ হয়ে থাকে। সেই জন্য জাতীয় সংসদের উপর মানে গুরুত্ব দিচ্ছে যে এখন যারা আন্দোলন যে আলোচনারত যে দলগুলো আছে তারাই নির্বাচিত পার্লামেন্টে যাবেন এবং তারা পার্লামেন্টে জুলাই সনদ আর মানে ব্যয় কমানোর জন্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি যাতে ব্যাহত না হয় সেজন্য তারা বলছে যে ওই একই দিনে 2টা ব্যালট থাকবে, একটা প্রার্থীদের ব্যালট আর একটা গণভোটের ব্যালট। এখন দেখা যাচ্ছে যে জামাত এই অবস্থা থেকে বিপরীত, তারা অনড় অবস্থানে আছে। এনসিপি এখন দেখা যাচ্ছে তারা নমনীয়, যে তারা একই দিনে যদি হয় তাহলে তারা মেনে নেবে। তবে এনসিপি দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি আদেশ জারি করার আগে জাতির সামনে উন্মুক্ত করবেন সেই আদেশের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।